আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথু মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দ্বিতীয় দফায় দেশের ৮৩৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল, সহিংসতা ঠেকাতে প্রস্তুত নির্বাচন কমিশন। পদ্মা সেতুতে কার্পেটিংয়ের কাজ শুরু, জুনের মধ্যেই সেতু দিয়ে যানবাহন চলাচল করবে জানালো কর্তৃপক্ষ। ভরা মৌসুমেও বঙ্গোপসাগরে মিলছে না ইলিশ সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ, চরম হতাশায় পটুয়াখালীর উপকূলীয় এলাকার জেলে ও ব্যবসায়ীরা। এবং অতিথি পাখির কলকাকলিতে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেক, ক্যাম্পাসে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দ্বিতীয় দফায় দেশের ৮৩৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সকাল ৮টা থেকে শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। নির্বাচনে সহিংসতা ঠেকাতে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এরই মধ্যে এই দফায় ৮১ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। প্রচার যুদ্ধ শেষে এখন ভোটের লড়াই। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে গ্রামে গ্রামে উৎসব আমেজের পাশাপাশি রয়েছে উত্তাপ উত্তেজনাও। দ্বিতীয় ধাপে ৮ বিভাগের ৮৩৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন। ২৬টি ইউনিয়নে ইভিএমে আর বাকিগুলোতে ভোট নেওয়া হবে ব্যালটের মাধ্যমে। কারচুপি ঠেকাতে ১২৬টি ইউনিয়নে কেন্দ্রে ব্যালট পেপার যাবে ভোটের দিন সকালে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩,৩১০ জন প্রার্থী। সাধারণ সদস্য পদে লড়ছেন ২৮,৭৪৭ জন। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন ৮১ জন। এছাড়া সাধারণ ওয়ার্ডে ২০৩ জন আর সংরক্ষিত সদস্য পদে ৭৬ জন নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এর মধ্যে কুমিল্লার লাকসাম উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে সব প্রার্থী বিজয়ী হয়েছেন বিনা ভোটে। র্যাব ও পুলিশের পাশাপাশি ভোটের মাঠে থাকছে বিজিবি ও কোস্টগার্ড। এছাড়াও ঝুঁকিপূর্ণ ১০ জেলায় বাড়তি সতর্কতা নিয়েছে নির্বাচন কমিশন। ঝুঁকিপূর্ণ যে কয়েকটা কেন্দ্র আমরা চিহ্নিত করেছি, ওই কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী থাকবে, পুলিশ, র্যাব, বিজিবিও থাকবে। আশা করি আমরা সুষ্ঠুভাবে নির্বাচন এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে পারব। আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার, বিজিবি, র্যাব এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এখানে উপস্থিত থাকবে, ডেপ্লয়েড থাকবে। সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা আছে নিরাপত্তার জন্য। নির্বাচনী এলাকায় ভোটের দিন ট্রাক, পিকআপ ও ইঞ্জিন চালিত নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মোটরবাইক চলাচল বন্ধ থাকবে ১২ই নভেম্বর মধ্যরাত পর্যন্ত। একরামুল হক সায়েম, এটিএন বাংলা। কার্পেটিংয়ের কাজ শুরু হয়েছে স্বপ্নের পদ্মা সেতুতে। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, সেতুর ৪০ নম্বর পিলার থেকে এ কাজ শুরু হয়। প্রায় ৩০০ মিটার কার্পেটিংয়ের কাজ শেষ করতে প্রায় ৪ মাস লাগবে বলে জানান তিনি। শুরুতে ২.৫ ইঞ্চি পুরো কার্পেটিং করা হচ্ছে, পরে এর উপর আরও ১.৫ ইঞ্চি কার্পেটিং করা হবে। তিনি আরও জানান, কার্পেটিংয়ের পাশাপাশি সামনের মাসে সড়ক বাতির কাজও শুরু হবে। আগামী জুনের মধ্যেই সেতু দিয়ে যানবাহন চলাচলের লক্ষ্যে কাজ করে যাচ্ছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও বর্ধিত পরিবহন ভাড়া প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি। খুলনায় প্রতিবাদ সমাবেশে অংশ নিতে বিএনপি কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীরা জড়ো হলে অনুমতি না থাকায় সমাবেশ করতে দেয়নি পুলিশ। এর আগে সকাল থেকে পুলিশ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে তাদের কর্মসূচিতে বাধা দেয়ায় তীব্র নিন্দা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রংপুর টাউন হলে শেখ রাসেল দিবস পালন উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ রংপুর বিভাগীয় কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। পরে সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর সভাপতি
সাফিউর রহমান শফি ও সাধারণ সম্পাদক তুষারকান্তি মণ্ডল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। সাংবাদিকতাকে ছোট করে সমাজে কেউ সম্মানের সাথে টিকতে পারে না বলে মন্তব্য করেছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের বাধা না দেওয়ারও আহ্বান জানান তিনি। প্রয়াত সংসদ সদস্য আহসানুল্লাহ মাস্টারের ৭১তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার গাজীপুর প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে আহসানুল্লাহ মাস্টারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন। ২০০৪ সালের ৭ই মে টঙ্গীতে জনসভায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য। সাংবাদিকদেরকে কটূক্তি করে সাংবাদিকদের পেশার তার বাধা দেওয়া, সাংবাদিকদের বিভিন্নভাবে নাটকীয় তৈরি করা, এটা থেকে অবশ্যই সাবধান হয়ে যেতে হবে। সাংবাদিকরা নিঃস্বার্থভাবে কাজ করে, তাদের সেই কাজটি করার জন্য সুযোগ দিতে হবে। বেনাপোল স্থলবন্দর দিয়ে ডিজেল ও কেরোসিন পাচার ঠেকাতে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকাল থেকে বেনাপোল বন্দরের আমদানি রপ্তানি গেটে তেল পাচার রোধে তদারকি করতে দেখা যায় বিজিবি সদস্যদের। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, পাচার রোধে আমদানিকৃত পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাকগুলোর জ্বালানি তেল স্কেল দিয়ে পরিমাপ করে নোট রাখা হচ্ছে। মালামাল খালাস শেষে ট্রাকগুলো ভারতে ফিরে যাওয়ার সময় আবারও স্কেল দিয়ে পরিমাপ করা হচ্ছে। এ সময় যদি কোনো ট্রাকে পূর্বের তুলনায় জ্বালানি তেল বেশি পাওয়া যায় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা। চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা শিল্পের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শুল্ক ও ভ্যাট ফাঁকির অভিযোগ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কর্তৃপক্ষ 4টি শিপ ব্রেকিং ইয়ার্ডে অভিযান চালানোর প্রতিবাদে এক জরুরি সভায় বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন বিএসবিআরএ এই সিদ্ধান্ত নেয়। সংগঠনটির সভাপতি আবু তাহের জানান, অগ্রিম ভ্যাট পরিশোধ করেই জাহাজ কাটা হয়, ফলে ভ্যাট ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। অভিযানকালে ওই ইয়ার্ডগুলো তছনছ করারও অভিযোগ উঠেছে। জব্দ করা মালামাল ও নথিপত্র ফেরত না দেওয়া পর্যন্ত জাহাজ ভাঙা এবং মালামাল ক্রয় বিক্রয় সহ যাবতীয় কার্যক্রম বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়। সীতাকুণ্ডের সমুদ্র উপকূলে প্রায় ১৫০টির মতো জাহাজ ভাঙা কারখানা রয়েছে। এর মধ্যে সচল কারখানার সংখ্যা ৬০টি। এসব কারখানায় প্রায় ২০,০০০ শ্রমিক কাজ করেন। ভরা মৌসুমে বঙ্গোপসাগরে মিলছে না ইলিশ সহ সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ। এ নিয়ে চরম হতাশায় পটুয়াখালীর উপকূলীয় এলাকার অর্ধলক্ষাধিক জেলে ও ব্যবসায়ী। এদিকে দাদন সহ এনজিওর ঋণের টাকা পরিশোধের চিন্তায় জেলেরা। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত লিমা। বঙ্গোপসাগরের পটুয়াখালী উপকূলীয় এলাকায় জেলেদের জালে মিলছে না মাছ, অথচ ভরা এই মৌসুমে ধরা পড়ার কথা রূপালী ইলিশ সহ নানা প্রজাতির মাছ। অল্প সংখ্যক মাছ ধরা পড়লেও তা আকারে ছোট। এসব মাছ বিক্রি করে জেলেরা তুলতে পারছেন না সাগর যাত্রার খরচ, ফলে দেনার সংখ্যায় দিন গুনছেন জেলেরা। মাছের আকালে সাগরে না গিয়ে দক্ষিণের বড় মাছের মোকাম মহিপুর ও আলিপুরের খাপড়াভাঙা নদীতে নোঙর করে আছে শত শত মাছ ধরার ট্রলার। সাগরে নামছি ঠিক বাজার টাকা লিয়া তেল খরচ বাদ দিয়ে যে মাছ পাই এতে বেশি কিনে আমার কিছু থাকে না। অনেক অভাবে ছিল, তারপরে আপনি আইন মানছে, কিন্তু ভারতালারা কোটি কোটি টাকার ইনভেস্ট বাংলাদেশ থেকে নিয়ে গেছে, মাছ ধরে নিয়ে গেছে। দেশের সমুদ্র সীমানায় প্রতিবেশী জেলেদের অবাধে মাছ ধরা, নিষিদ্ধ জালে ট্রলিং বোটের মাছ শিকার এবং রপ্তানি সহ নানা কারণে মাছ মিলছে না বলে মনে করছেন ব্যবসায়ীরা। ট্রলিং যদি থাকে বাংলাদেশে ভবিষ্যতে মাছ সাগরে খুঁজে নেবে না সরকার, যত অবরোধ চাইতো। দেশে ৬৫ দিন অবরোধ দেয়, তখন ভারতের জেলেরা এসে আমাদের দেশে মাছ ধরে নিয়ে যায়। তবে স্থানীয় মৎস্য কর্মকর্তারা বলছেন বৃষ্টিপাত কম হয় মিলছে না মাছ। এমনকি ইলিশের প্রজনন এবার বাধাগ্রস্ত হয়েছে বলে জানান এই কর্মকর্তা। দীর্ঘ ৭ মাস কোনো বৃষ্টিপাত হয়নি। এই বৃষ্টিপাতের ফলে এই অঞ্চলের মাছের মাইগ্রেশন প্রভাব পড়ছে। ইলিশের মাইগ্রেশন অনেক বিষয়ের উপর ফ্যাক্টর উপর নির্ভর করে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বৃষ্টিপাত। এই সমস্যার সমাধানে গবেষণা সহ শিগগিরই সরকার এগিয়ে আসবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সিরাজগঞ্জে চলতি আমন মৌসুমে ধানে পাতা মোড়ানো পোকার আক্রমণে দিশেহারা কৃষকরা।
এতে ধানের পাতা মুড়িয়ে যাওয়া সহ গোড়া পচে ধান গাছ মরে যাচ্ছে। পোকা দমনে একাধিকবার কীটনাশক প্রয়োগ করেও মিলছে না সমাধান। এবার জেলায় ৬৮,০৭৯ হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে মাত্র ২৭২ হেক্টর জমিতে পাতা মোড়ানো রোগ দেখা দিলেও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তদারকিতে তা দমন করা সম্ভব হয়েছে। ধানের দেখেন না এরকম পোকা ধরছে, 3 বিঘা ফুল গাছি, ওষুধ পানি দিয়ে কিছুই হচ্ছে না। ওষুধ দিছে, কি ওষুধ দিছে, ওষুধে কোনো কাজ হইতেছে না, ধানের খালি পুড়িয়া যাইতেছে, মরছাই না পোহা মাছ সহ। 4 বিঘা খেতে এরকম একেবারে খুব পোকা ধরছে। মেলা রকমের ওষুধ তো দিলাম, কিন্তু ওষুধ দিয়েও তো কাম হইতেছে না। কৃষি কর্মকর্তারা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ মাঠে তারা নিয়মিত পরিদর্শন করছে, কৃষকদের সাথে যোগাযোগ করে তাদের পরামর্শ দিচ্ছে যাতে এই অন্য কোনো সমস্যা যাতে না আসে আর কি, ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাতে আমরা আমাদের ফসলগুলোকে সুন্দরভাবে ঘরে তুলতে পারি। যশোর সদরের গোপালপুর এলাকার রাস্তার পাশের ডোবা থেকে এক ইজি বাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মোহাম্মদ আব্দুল্লাহ। এ ঘটনায় হাসিবুর রহমান হাসিব নামে একজনকে আটক করেছে পুলিশ। ইজি বাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা পুলিশের। আটক হাসিবুর রহমান তালবাড়িয়া এলাকার আব্দুল গনির ছেলে। শীতের শুরুতেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে আসতে শুরু করেছে হাজার হাজার অতিথি পাখি। ভোরের আলো এসব পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙছে শিক্ষার্থীদের। নানা রঙের পাখি দেখতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। এবার সরালি, পিচার্ড, গার্গেনি, মানিকজোর, ফ্লাইপেচার, পাতারি, চিতাটুপি, লাল গুড়গুটি সহ নানা প্রজাতির অতিথি পাখির দেখা মিলছে বিশ্ববিদ্যালয়ের লেকে। এদিকে অতিথি পাখির বাসস্থান ও খাবারের জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। পাখির কিচিরমিচির কোলাহলগুলো আসলে অত্যন্ত মনোমুগ্ধকর। পাখিগুলো বেসিক্যালি হচ্ছে শীতকালে আসে আমাদের ক্যাম্পাসে, আমাদের ক্যাম্পাসটা হচ্ছে এই পাখিদের জন্য পরিবেশ বান্ধব। তো আমরা প্রতি বছর এই পাখিদের সুরক্ষা দেওয়ার জন্য অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করি এবং পাখিরা যাতে এখানে দীর্ঘস্থায়ীভাবে তাদের সময়টা কাটাতে পারে সেজন্য আমরা নানা পদক্ষেপ গ্রহণ করি। ভোলার লালমোহনা উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এসব বিতরণ করেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন। এ সময় তিনি বলেন, একসময়ের খাদ্য ঘাটতির বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিণত হয়েছে। উজান বই আলোচনা প্রতিযোগিতায় 2021 বিজয়ী ও নির্বাচিতদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এক অনুষ্ঠানে বিজয়ী 3 জন ও নির্বাচিত 10 জনের হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ এবং বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাংগুন। অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। প্রতিযোগিতায় বিজয়ী ও নির্বাচিতদের লেখাগুলো বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার পত্রপত্রিকা কিংবা সাময়িকীতে বাংলা, ইংরেজি এবং কোরিয়ান ভাষায় শিগগিরই প্রকাশিত হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।